প্রিয় শ্রোতা, আমাদের এই অডিও গল্পটি শোনার জন্য আপনাকে স্বাগত। গল্পের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং প্রতিটি সূক্ষ্ম শব্দের উপভোগ করার জন্য আমরা আপনাকে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এতে করে আপনি গল্পের গভীরতা এবং এর পরিবেশনা আরও ভালো অনুভব করতে পারবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, প্রত্যেক সপ্তাহের মতো আমি ফ্যান্টম নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে আপনাদের সাথে এই কালী পুজোর স্পেশাল এপিসোডে। আজকের গল্পের নাম হলো শেষ রাতের ট্রেন। গল্পটি লিখেছেন মুনমুন অধিকারী রায়। গল্পের শুরুতে বলে রাখি, গল্পের সাথে যদি বাস্তবের কোনো মিল থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি কোইন্সিডেন্স। আমরা সন্দেহের ছায়া, কোনো রকম সুপারস্টিশন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিই না। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। বর্ধমানের একটি গ্রামের নাম হলো মশালগঞ্জ। সে গ্রামে দক্ষিণা কালী মায়ের মন্দির আছে। খুবই জাগ্রত নাকি এ মন্দির। গ্রামের মানুষের কথা অনুযায়ী ভক্তিভরে মায়ের কাছে যে যা মানত করে, মা নাকি তাকে সেটাই প্রদান করে। মন্দিরে মায়ের অষ্টধাতুর মূর্তি আছে। এ মূর্তি বহু পুরনো। ঠিক কত বছর পুরনো সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না। তবে ইংরেজ আমলে তখনকার জমিদার সত্যব্রত রায়চৌধুরী নাকি স্বপ্নে আদেশ পেয়ে এই মন্দির এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করেন। ধীরে ধীরে এই মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। জমিদার নেই, জমিদারি প্রথাও আর নেই। জমিদার সত্যব্রত বাবুই ছিলেন শেষ জমিদার। ওনার ছেলেরা কেউই জমিদারি দেখতেন না। দুটো ছেলেই পড়াশোনা করে বিদেশে চলে যায়। তাই সত্যব্রত বাবু মৃত্যুর আগে এই মন্দির গ্রামের মানুষদের হাতে তুলে দিয়ে গেছেন। এখন অবশ্য গ্রাম থেকেই একটা ট্রাস্ট বোর্ডের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের দেখভাল করার জন্য। সত্যব্রত বাবু গত হয়েছেন বহু বছর আগেই। এখন জমিদার বাড়িটা কঙ্কালসার অবস্থায় জঙ্গলাকীর্ণ হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে শুধু। মন্দিরে প্রতিদিন 3 বেলা নিয়ম মেনে পুজো হয়। আমাবস্যায় মায়ের বিশেষ ভোগ হয়। কৌশিকী অমাবস্যা এবং দীপাবলির রাতে ছাগ বলিও দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে। মশালগঞ্জ গ্রামের নিকটবর্তী একটি রেল স্টেশনও ছিল, যার নাম জগৎপুর। অবশ্য ছিল বলছি কেন, এখনও আছে, তবে স্টেশনটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শোনা যায় 1990 সালে এই স্টেশনে রাত্রিবেলা একটি ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। রাতের শেষ ট্রেনটা যখন এই স্টেশনটা অতিক্রম করে যাচ্ছিল, তখন হঠাৎ করেই ট্রেনের মধ্যে থাকা প্রায় 80 জন যাত্রী সহ ট্রেনটা অদৃশ্য হয়ে যায়। পরের দিন ভোরবেলায় স্টেশন থেকে কিছুটা দূরে ট্রেনের রক্তমাখা খালি কামরাগুলো পাওয়া গেলেও যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে এই লাইনে আর কোনো ট্রেন চলে না। সরকার থেকে রেলের ট্র্যাক অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। গ্রামের মানুষজন এখন বাস বা অন্য কোনো যানবাহনে যাতায়াত করে, না হলে গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে যে রেল স্টেশন আছে সেখান থেকে ট্রেন ধরে। যদিও ট্র্যাকটা এখনও আছে, তবে ঘাস জঙ্গলে ভরা। গ্রামের মানুষদের বক্তব্য, মধ্যরাত্রির সময় এই পরিত্যক্ত ট্র্যাক দিয়ে নাকি একটা ট্রেন চলে যায়। অনেকেই নাকি দেখেছে ঘটনাটা। এখনও নাকি গভীর রাতে ট্রেনের হুইসেল
শোনা যায়। তাই সন্ধে নামলেই এই রেল স্টেশনের দিকে আর কেউ আসে না। কলকাতার ছেলে অতীন একজন তরুণ সাংবাদিক, অদ্ভুত সব রহস্য কাহিনী নিয়ে লিখতে ভালোবাসে। তার কলমের খোঁচায় কত রহস্যের সমাধান হয়েছে, কত রহস্যময় ঘটনা জীবন্ত হয়ে উঠেছে। অ্যাডভেঞ্চারের নেশাটা অতীনের ছোট থেকেই ছিল, এখন পেশার কারণে সেটা আরও বেড়েছে। তারাপীঠের তারামায়ের কথা বহু প্রচলিত, কিন্তু মশালগঞ্জের এই দক্ষিণা কালী মায়ের কথা এখনো অনেকেই জানে না। অতীন জানতে পেরে ওর বন্ধু সুব্রত, রক্তিম আর চন্দনকে বলে। সুব্রতর ইলেকট্রনিক্সের বিজনেস, চন্দন হোমিওপ্যাথি ডাক্তার আর রক্তিম পুরোহিত। পূজা পাঠের সাথে সাথে জ্যোতিষ চর্চাও করে, তন্ত্র সম্পর্কেও কম বেশি জ্ঞান আছে ওর। চারজনে মিলে ঠিক করে এক শনিবার মশালগঞ্জে যাবে ওরা। সেই মতো আগে থেকেই গুগলে দেখে নিল কিভাবে যেতে হবে। ট্রেনের পথ নেই, তাই অগত্যা গাড়ি নিয়েই যেতে হবে। কয়েকটা ছোট কটেজ মতো আছে মন্দিরের কাছাকাছি, সেখানেই রাতটা থাকবে ঠিক করে নিল। সেই মতো শনিবার আসতেই চার বন্ধু মিলে খুব ভোরে রওনা দেয় মশালগঞ্জের উদ্দেশ্যে। বেলা 10টা নাগাদ ওরা মশালগঞ্জ পৌঁছে যায়। মন্দিরের কাছাকাছি আসতেই দেখে বেশ ভিড় আছে মন্দিরে। তাই চন্দন বলে, ভাই, আগে থাকার জায়গাটা ঠিক করে ফেলি, চল। সেখানে ব্যাগপত্র রেখে স্নান সেরে তারপর মন্দিরে গেলে হয় না? রক্তিম বলে উঠল, চন্দ্র ঠিক বলেছে, থাকার জায়গাটাই আগে দেখ তোরা। কারণ এত দূর থেকে এসছি আমরা, মায়ের মন্দিরে স্নান না করে যাওয়া কি উচিত হবে? অতীন চারদিকে তাকিয়ে দেখে এখনো গ্রাম্য ভাব বজায় আছে, আধুনিকতার ছোঁয়াও লাগেনি এখানে। একপাশে থাকা কটেজগুলো খোঁজ করে দেখতে থাকে ওরা। একটা কটেজ পেয়েও যায়, সেটাই ভাড়া নিয়ে চারজনে থাকে। বাঁশের বেড়া দিয়ে তৈরি কটেজগুলো, ভেতরে দুই পাশে দুটো বিছানা, এক পাশের দেওয়াল ঘেঁষে একটা কাঠের টেবিল আর দুটো চেয়ার রাখা আছে। টেবিলের ওপর একটি প্লাস্টিকের জগ আর 4টে স্টিলের গ্লাস উপুর করে রাখা। দুইজন মাঝবয়সী স্বামী স্ত্রী এই কটেজটা চালায়। এখানে এখন তেমন কড়াকড়ি নেই, তাই কোনো ডকুমেন্ট জমা করার ব্যাপারও নেই। চার বন্ধু কটেজের ভেতর ঢুকে পড়ল। অতীন ভেতরে ঢুকেই একটা বিছানায় পা দুটো বাইরের দিকে করে ঝুলিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। কি রে, শুয়ে পড়লি যে? পুজো দিতে যাবি না মন্দিরে? আরে যাবো তো, এতটা পথ এলাম, দাঁড়া আগে একটু বিশ্রাম করে নি। আমি যাই, বাইরে গিয়ে দেখি কথা বলে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে। হ্যাঁ ভাই, তুই ওটাই কর, খোঁজ খবর নিয়ে আয়, আমাদের জানা, তারপর আমরা যাব। অতীন মজা করে বলে, হ্যাঁ, যার যেটা কাজ। তো বলছি রক্তিম, পুজো দেওয়ার আবার তিথি নক্ষত্র আছে নাকি, দেখেছিস তুই? অতি ঠাকুর দেবতা নিয়ে সবসময় ফাজলামো না করলেই কি নয়। চন্দন পরিস্থিতি সামাল দিতে রক্তিমকে বলে, আরে ভাই, তুই ছাড় তো ওদের কথা। জানিসই তো অতীন আর ব্রত ওই রকমই, ওদের সবেতেই মজা। তুই যা, জেনে আয় কটা পর্যন্ত মন্দিরে পুজো হবে। সব মন্দিরের তো একটা নিয়ম থাকে। সেটা আমাকে না বলে অতীনকে বল। ও তো ভাবে আমি সব সময় এমনি এমনি বলি। রক্তিম বেরিয়ে যায়। এই রক্তিমটাকে নিয়ে আর পারা যায় না, মাঝে মাঝে মনে হয় মাথার তারগুলো একযোগে কেটে গেছে। সারাদিন ঠাকুরের বইতে মুখ বুঝে থাকলে আর ওই পুজো পাঠ জপ তপ আর কী সব সম্ভব মন্ত্র আওড়ালে এমন তার কাটাই হবে। আর তোর কি মনে হয় ব্রত, রক্তিম আমাদের সঙ্গে এখানে আসছো? কখনোই না। নেহাত মন্দিরের কথা শুনেছে তাই এসেছে। আর মনে আছে এর আগে যখন আমরা নেদারহাট গিয়েছিলাম, আমরা ওকেও তো বলেছিলাম যেতে, কিন্তু ও যায়নি। দেখ ভাই, এসব নিয়ে রক্তিমকে কিছু বলিস না। সবার জীবনে একটা আলাদা আলাদা লক্ষ্য থাকে, একটা ভালো লাগা থাকে। ওর পূজা পাঠ ভালো লাগে, তন্ত্র ভালো লাগে, তাই ও সব নিয়ে চর্চা করে। রক্তিম শাস্ত্র জ্ঞানী পুরোহিত হতে চেয়েছিল, তাই হয়েছে। এতে ক্ষতি কোথায়?
কারোর প্রফেশন ভালো লাগা নিয়ে সমালোচনা করা উচিত নয়, মজা করাও ঠিক নয়। আচ্ছা রক্তিমকে আর কিছু বলবো না আমরা, কিন্তু তুই এবার ঠাকুরদার মতো জ্ঞান দেওয়াটা বন্ধ কর বাপ। এতদূর জার্নির পর তোর এই বকবকার ভাল লাগছে না। তা ভালো লাগবে কেন? উচিত কথা তো কারোরই ভালো লাগে না। যাক বাদ দে, তোরা কি কেউ এখন স্নান করতে যাবি? না হলে বল, আমি স্নান করতে চলে যাব। সুব্রত হাত দুটো পিছনে করে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, তুই যা ভাই, একটু স্নানটা করায় বরং, আমরা ততক্ষণ একটু গড়িয়ে নিই। চন্দন কোনো কথা না বলে নিজের পিঠ ব্যাগ থেকে একটা তোয়ালে বের করে সেটা কোমরে জড়িয়ে জামা প্যান্ট ছেড়ে বাথরুমে ঢুকে পড়ে। এর মধ্যে রক্তিমও ফিরে আসে নিজের কাজ সেরে। সুব্রত শুয়ে শুয়েই বলে, কিরে, কি জেনে এলি বল। শোন, 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার বিকেল 4টের সময় খুলবে। তোরা পুজো দিবি তো? তাহলে এক এক করে সবাইকে স্নান সেরে নিতে হবে তাড়াতাড়ি, কিন্তু অলরেডি 10:30 বেজে গেছে। মন্দিরের দিকে গিয়ে দেখলাম বেশ ভিড় আছে আজ, মনে হয় শনিবার, তার ওপর আবার অমাবস্যা, তাই আজ এত ভিড়। তাহলে আমি আর পুজো দেবো না। কেন? দূর, ওসব লাইন দিয়ে পুজো টুজো দেওয়া আমার ভালো লাগে না, আমার পোষায় না। এত দূর পর্যন্ত আসতে পারলি আর মায়ের মন্দিরে 10টা মিনিট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবি না? আমি ওইসব পুজো টুজো দিতে আসিনি ভাই, আমার আসার অন্য এক কারণ আছে, পরে বলবো। রক্তিম ভুরু কুচকে সন্দিহান দৃষ্টিতে তাকায় অতীনের দিকে। ও জানে অতীনের পূজা পাঠে কোনোদিনই বিশেষ কোনো আগ্রহ নেই। তাই অতীন যখন বলেছিল মশালগঞ্জ যাবে ওখানকার মন্দিরে পুজো দিতে, বিগ্রহ দর্শন করতে, তখনই সন্দেহ হয়েছিল রক্তিমের। এখন সেই সন্দেহ সত্যে পরিণত হতে চলেছে। সুব্রত বলে, তাহলে তুই কি জন্য এখানে এলি? আমাদের তো বললি মন্দির আছে এখানে, তাতে অষ্টধাতুর মূর্তি আছে, এখানকার মা নাকি খুব জাগ্রত, তুই পুজো দিবি মায়ের কাছে, আর এখন বলছিস পুজো দিবি না? তোর আসার কারণটা অন্য। অতীন একবার আর চোখে রক্তিমের দিকে দেখে, কারণ ও যা বলতে চলেছে রক্তিম হয়তো তাতে বাধা দেবে। অতীন ধীমে স্বরে বলে, আমি ইন্টারনেটে দেখেছি এই মশালগঞ্জে একটা রেল স্টেশন আছে। বহু বছর আগে প্ল্যাটফর্মে ঢোকার পর রাতের শেষ ট্রেনটা নাকি হঠাৎ করে যাত্রী সহ গায়েব হয়ে যায়। পরের দিন প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে রেলগাড়ি ভাঙাচোরা কামরাগুলো পাওয়া যায়, কিন্তু সেগুলো পাওয়া গেলেও যাত্রীদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রাতারাতি মানুষগুলো নাকি কোনো অদৃশ্য কারণে ভ্যানিশ হয়ে গেছে। সেই থেকে এই প্ল্যাটফর্মে রেলগাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এখন এখানকার মানুষের যাতায়াতের জন্য ভরসা একমাত্র বাস। তবে গভীর রাতে এখনও নাকি ওই ট্র্যাক দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দ শুনতে পাওয়া যায়। আচ্ছা তোরাই বল, এটা কখনো সত্যি হতে পারে? যত সব আজগুবি গল্প, আমি প্রমাণ করেই ছাড়বো এগুলো সত্য নয়, সবটাই মানুষের মনের ভ্রম আর গুজব। আমার তো মনে হয় ওইসব ট্রেন গায়েব হওয়া যাত্রীদের খুঁজে না পাওয়ার পিছনে গভীর কোনো রহস্য আছে, আর আমি সেই রহস্য ভেদ করেই আমি ছাড়ব। রক্তিম সাথে সাথেই বাধা দিয়ে বলে, একদম না ওদের, এই ভুলটা মোটেও করতে যাস না। দেখ, গ্রামের মানুষদের থেকে আমরা নিশ্চয়ই বেশি জানবো না। পৃথিবীতে অনেক ঘটনাই ঘটে যার ব্যাখ্যা মানুষের কাছে থাকে না। প্রাকৃত আর অতি প্রাকৃত দুই নিয়েই কিন্তু আমাদের পৃথিবী। পজিটিভ এনার্জি যখন আছে পৃথিবীতে, তখন নেগেটিভ এনার্জি থাকতে বাধ্য, না হলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। সবসময় সব কিছু যুক্তি তর্কে মেলে না। ঈশ্বর যখন আছে তখন ভূত, প্রেত, অশরীরী আত্মা থাকাও কিন্তু অসম্ভব নয়। তাই ওই রিস্ক নেওয়া কিন্তু ঠিক হবে না। মানুষের বিরুদ্ধে লড়াই করে জেতা সম্ভব, কিন্তু অশরীরী আত্মার সঙ্গে লড়াই করে জেতা অসম্ভব। তাই ওদের বিরুদ্ধে যাওয়া বোকামো ছাড়া আর কিচ্ছু না। অতীন মুখ ভেঙচিয়ে বলে ওঠে, রাখ তুই তোর ফালতু কথাবার্তা। আজ পর্যন্ত কেউ কখনো ভূত পেত কেউ দেখেছে? যার চোখে দেখা যায় না আমি সেটা বিশ্বাস করতে চাই না। এর মধ্যেই চন্দন স্নান সেরে
বেরিয়ে এসে ওদের তর্ক বিতর্ক করতে দেখে বলে, আরে তোরা এখনো ঝগড়া করে যাচ্ছিস? স্নানে যাবি না? ঠিক আছে অতীন, তুই যখন আমার কথা বিশ্বাস করবি না, তখন তোর যা ইচ্ছা তাই কর, আমি স্নানে যাচ্ছি। রক্তিম নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। ভাই অতীন, তুই কি জেনুইনলি যাবি? না মানে আমি বলছিলাম, রক্তিম যখন মানাই করছে তখন কি দরকার? 2 দিনের জন্য ঘুরতে এসেছি, ঘুরে ফিরে চলে গেলেই তো হয়, ফালতু ওসব ঝামেলায় জড়ানোর কি দরকার? অতীন খানিকটা বিরক্তির সঙ্গেই বলে, তোরা যাস না, আমি তো তোদের যেতে বলিনি ভাই, কিন্তু আমি তো যাবই। এত ভালো একটা রহস্যময় টপিক আমি কিছুতেই হাতছাড়া করবো না। এছাড়া আমি তো এখানে ঘুরতে বা পুজো দিতে আসিনি, আমি এসেছি এই রহস্য সমাধান করতে, তাই সেটা না করে কিছুতেই কলকাতায় ফিরবো না। সুব্রত অসহায় চোখে চন্দনের দিকে তাকায়। চন্দন ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। সুব্রতও ইশারায় বলে পরে বলবে। এর মধ্যেই রক্তিম বেরিয়ে এলে অতীন স্নান করতে যায়। আরে এবার তো বল কি হয়েছে? সুব্রত সব কথা খুলে বলে চন্দনকে। চন্দন সব শুনে বলে, দেখ, অতীন যখন জেদ ধরেছে তখন ও যাবেই, তাই আমাদেরকেও যেতে হবে। অতীনকে একা ছাড়া যাবে না। যদি সত্যিই কোনো বিপদ হয় তখন কলকাতায় ফিরে কাকু কাকিমাকে কি জবাব দেবো আমরা? তাই ভালো মন্দ যাই হোক, আমরা 4 জন কিন্তু যাবই। এছাড়া রক্তিম তো আছেই আমাদের সাথে, চিন্তা কিসের? তারপর রক্তিমের দিকে তাকিয়ে চন্দন বলে, ভাই, তোর তো এইসব অতিপ্রাকৃত অলৌকিক বিষয়ে অনেক জ্ঞান। তুই ভালো জানবি এইসব বিষয়ে বিপদে পড়লে কি করতে হবে না করতে হবে। তাই সাবধানতার জন্য যদি কিছু নিতে হয় তুই নিয়ে নিস। এরপর আর কথা এগোয় না। সবাই স্নান সেরে মন্দিরে যায় পুজো দিতে। অতীনও অনিচ্ছা সত্ত্বেও যায় সকলের সঙ্গে। সত্যি আজ অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় আছে। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারে। ভেতরে লাল বস্ত্র পরিহিত বয়স 70-এর কাছাকাছি একজন বৃদ্ধ পুরোহিত আর তার সঙ্গে আরও 2 জন পুরোহিত রয়েছেন। তবে বৃদ্ধ পুরোহিত যে এই মন্দিরের প্রধান সে আর বলার অপেক্ষা রাখে না। উনি সকলের ডালা নিয়ে মায়ের চরণে ছুঁয়ে দিচ্ছে, আর বিগ্রহের থেকে কিঞ্চিত দূরে দাঁড়িয়ে ভক্তরা ওনার বলে দেওয়া মন্ত্র উচ্চারণ করে মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করছে। এও স্ত্রীয়েরা স্বামীর মঙ্গল কামনা করে মায়ের উদ্দেশ্যে পুরোহিতের হাতে তুলে দিচ্ছে আলতা সিঁদুর। এই কাজে ওনার 2 জন সহযোগী যারা ভক্তদের থেকে পুজোর ডালা নিয়ে ওনার হাতে তুলে দিচ্ছে, আবার পুজো হয়ে গেলে ফেরত দিচ্ছে। রক্তিমরা একটু দূরে দাঁড়িয়ে আছে। সামনের সারিতে বেশ কয়েকজন দাঁড়িয়ে পুজো দিচ্ছে। তাদের হলেই ওরা পুজো দিতে পারবে। সবাই বিরক্ত হলেও রক্তিম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও জানে মায়ের দুয়ারে এসে তাড়াহুড়ো করতে নেই, এতে মন বিক্ষিপ্ত হয়ে পড়ে, ঈশ্বরের প্রতি মনোসংযোগ ব্যাহত হয়। এটা ঠিক যে আমরা ভোটের লাইনে, রেশন দোকানে, আধার কার্ডের লাইনে, এমনকি পুজোর প্রসাদ নেওয়ার লাইনেও সময় ধরে অপেক্ষা করতে পারি, কিন্তু পুজো দেওয়ার সময় লাইনে দাঁড়াতে হলেই আমাদের যত বিরক্তি শুরু হয়। রক্তিম দূরে দাঁড়িয়েই এইভাবে পুরোহিতকে দেখে চলেছে। ওনার গলায় রুদ্রাক্ষের মালা নাভি পর্যন্ত ঝুলছে, কপালে লাল তিলক, মাথার চুলগুলো বড় বড় হয়ে জটায় পরিণত হয়েছে। ওনার বয়স হলেও চোখে এক আলাদা দৃষ্টি বিরাজমান, মুখে একটা মৃদু মন্দ আলতো হাসি লেগে আছে সবসময়। এর মধ্যেই রক্তিমদের পুজোর লাইন এগিয়ে আসে। সকলের মতো ওদের হাত থেকেও ডালা নিয়ে নেওয়া হয়, তারপর প্রধান পুরোহিতের হাতে দেওয়া হয়।
উনি মায়ের চরণে রেখে প্রতিবারের মতো মন্ত্র উচ্চারণ করতে থাকেন। তারপর আশীর্বাদী ফুলসহ পুজোর ডালা ফেরত দেয়। পুজো হয়ে গেলে মন্দিরের বাইরে বেরিয়ে অতীন বলে, কিরে, এখন তো আর খেতে কোনো বাধা নেই? আমার খুব খিদে পেয়েছে ভাই। এই পুজো দেওয়ার চক্করে এতক্ষণ খেতে পারিনি। এখন আমি খাবো আগে, তারপর যাব। তোরা কি করবি বল? ভাই আমিও খাবো, খুব খিদে পেয়েছে, পেটে খিদেতে একদম ছুঁচোই দম দিচ্ছে। ও, আমরা কি বসে থাকবো নাকি? আমরাও খাবো, চল। চারজনেই কটেজে ফিরে আসে। সেখানেই খাবারের ব্যবস্থা করা আছে। সবাই পুজোর ডালা রেখে হাত মুখ ধুয়ে বসে পড়ে খেতে। বৃদ্ধ দম্পতি ওদের খাবার বেড়ে দেয়। খেতে খেতে চারজনেই টুকটাক গল্প করতে থাকে। চন্দনের হঠাৎ মনে হলো অতীনের বলা কথাগুলো একটু যাচাই করলে মন্দ হয় না। এই দম্পতি তো বেশ বৃদ্ধ, তেমন কিছু ঘটে থাকলে ওনারা নিশ্চয়ই জানবে। তাই হঠাৎ চন্দন বৃদ্ধকে বলে, মেসমশাই, আপনাদের এখানে কোনো ট্রেন লাইনের ব্যবস্থা নেই? আসলে আমরা গুগলে দেখতে পেলাম না, তাই গাড়ি নিয়ে আসতে হলো। বৃদ্ধ এক গাল হেসে বলল, ছিল তো আগে একটা সময়ে রেল লাইন। এই সামনে গিয়ে একটা খেলার মাঠ দেখেছি তো, ওর উত্তর পাশ দিয়ে বেশ কিছুটা গেলে মাঝদিকে একটা শ্মশান পড়বে, বলেছো বাবা। তার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওটা দিয়ে আরও কিছুটা পথ গেলেই একটা মশালগঞ্জ স্টেশন পাবে। ট্রেনও যেত ওই লাইন দিয়ে। আমরাও গেছি ট্রেনে করে কয়েকবার আমার মেয়ের বাড়ি, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, বুঝেছো বাবা। আর ট্রেন চলে না, তাই এখন গেলে বাসে করেই যায়। সুব্রত তাল মিলিয়ে বলে, এমন আবার হয় নাকি? কোনো জায়গায় ট্রেন একবার চালু হলে কোনো কারণ ছাড়াই বন্ধ হবে কেন? বৃদ্ধা বলে, কারণ আছে তো বাবা, গভীর কারণ আছে, নানা রহস্য, গভীর রহস্য আছে। সেই দিনের কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয় আমার। কথাটা বলে বৃদ্ধা নিজের শরীরের দিকে তাকায়। রক্তিম লক্ষ্য করে যে বৃদ্ধার মুখমণ্ডলে একটা ভয়ের ছাপ ফুটে ওঠে। ও তো শুনেছে কিছুটা ঘটনা অতীনের মুখে, তবুও ইচ্ছে করেই অতীনই প্রশ্নটা করে বসলো। কি এমন কারণ আছে মাসিমা যে আপনি এই কথা বলছেন? কারণটা কি আমার আপনার এই একই প্রশ্ন। সেটা জানতে হলে কান পাতুন আমাদের ইউটিউব চ্যানেল সন্ধ্যের ছায়ার শেষ রাতের ট্রেনের পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের সপ্তাহে।